উপস্থিত আমার শিক্ষাগুরু, আমার সহকর্মী, আমার ছাত্রছাত্রী, ঢাকা বিষয়ে অনেক গবেষক, বিশেষজ্ঞ, সবাইকে সালাম। আজকের উপস্থাপনাটা এরকম, আপনারা অনেকেই বিষয়টি জানেন, আমরা একটু নতুন কিছু আবিষ্কার আপনাদের সামনে যোগ করতে চাই। সেটি হলো ঢাকা 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান আসেন, বসবাস করেন রাজধানী। তার আগে ঢাকা ছিল, ঢাকা কি মাপের ছিল, কি মর্যাদা ছিল, এগুলো নিয়ে অল্প বিস্তর কিছু কাজ হচ্ছে। কিছু লিপি পাওয়া গিয়েছে, যারা লিপি বিশেষজ্ঞ তারা কাজ করেছেন। আমি সবার নাম বলে সময় নেব না, আপনারা জানেনই। তো আমি আমার উপস্থাপনকে আমি 3 ভাগে ভাগ করেছি। তার আগে বলি, আমি এটা উপস্থাপন করছি, কিন্তু আমার সঙ্গে প্রায় 10-12 জন টিম কাজ করি। আর্কিওলজিস্ট আছে, জিওলজিস্ট আছে, জিআইএস এক্সপার্ট আছেন, আর ফটোগ্রাফার। আচ্ছা, আমার ছাত্রছাত্রী তো প্রায় 50-60 জন কাজ করেন। তো এই প্রবন্ধটা আমরা রচনা করেছি প্রায় 6 জন। আমি উপস্থাপন করছি, নাম আমি বলছি না, আপনি স্ক্রিনে দেখছেন। এটা 3 ভাগে ভাগ করেছি। আগে ঢাকার যে খননটা করেছি, এটাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর মাঝখানে যে লিটারেচার আছে ঢাকার উপর, যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি, সেটা দেখাবো। কিন্তু যেহেতু সবাই আপনারা জানেন, সেটা আমি পাঠ করব না, স্কিপ করে যাব। আমরা যা পেয়েছি সেটার তাৎপর্যটা কি, সিগনিফিকেন্স কি, আমরা সেটা তুলে ধরব। তো 2-3টি তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ আর্কিওলজির ছাত্র হিসেবে আমাদের কাছে, আপনাদের ভালো লাগতে পারে। আরেকটা কথা বলি, ঢাকার যে তারিখ 1610 সুবেদার ইসলাম খান আসেন লিখিত। আর এই আমরা যে তারিখটা করেছি এটাকে বলে কার্বন 14। ঢাকার বলতে গেলে খনন করে প্রথম কার্বন 14 হচ্ছে। কার্বন 14 হলো আর্কিওলজিস্ট এবং সায়েন্টিস্টের কাছে একটি গ্রহণযোগ্য তারিখ, যেটাকে বলে অ্যাবসলিউট ডেটিং। ক্যালেন্ডার ভিত্তিক একটা সন তারিখ ধরে তার সময় দেয়। এই বিষয়টি ঢাকার প্রথম তারিখ নির্ধারণ হলো। আর সেই মির্জা খান যে দুর্গটার কথা বলেছেন, এটি ঢাকার দুর্গ, পুরনো দুর্গ। কিন্তু আমি তো মধ্যযুগের মানুষ না, আমি আর্লি হিস্টোরি, 5th সেঞ্চুরি বিসি থেকে 12th সেঞ্চুরি এডি পর্যন্ত কাজ করি। কিন্তু আমি যখন লিটারেচার রিভিউ করতে গেলাম, তখন অনেকে লিখছেন ঢাকা দুর্গ। আসলে ঢাকা দুর্গ বলতে আমি কোথাও কোনো নাম পাইনি। এর ঢাকার দুর্গ, ঢাকাই দুর্গ। কেউ বলেছেন পুরাতন দুর্গ, হ্যাঁ সেটা পুরাতন দুর্গ হতে পারে, যেটা মির্জা খান উল্লেখ করেছেন। ঢাকা, ঘোড়াঘাট আরেকটি জায়গায় ছাড়া বাংলায় কোনো দুর্গ নেই, কিন্তু ঢাকাই দুর্গ, ঢাকা দুর্গ না। আপনারা যদি আমার থেকে এই তথ্যটা কোথাও দিতে পারেন যে ঢাকা নামে কোনো দুর্গ আছে, নিশ্চয়ই আমি সেটা আমার পরবর্তী লিটারেচারে সংশোধন করি। আমরা বলছি, আমি নিজেও প্রথমে ঢাকা দুর্গ লিখেছি, তারপরে দেখলাম ঢাকা দুর্গ নামে কোনো দুর্গ পাই না, ঢাকাই দুর্গ। আর যে তারিখটা পেয়েছি, আমরা যে তারিখ করি কোনো দেশ যখন খুঁজে পাই, 2 ধরনের তারিখ করি, একটা রিলেটিভ ডেটিং, একটা অ্যাবসলিউট ডেটিং। অ্যাবসলিউট ডেটিংটা কিন্তু যেটা করি কার্বন 14, আপনারা যারা ইতিহাসবিদ বা অন্য বিষয়ে চর্চা করেন তার এই বিষয়টা কম জানেন। কার্বন 14 হলো চারকোল ল্যাবরেটরি পাঠাতে হয়। সেটা হলো আমরা যে পাঠিয়েছি আমেরিকার বেটা ল্যাবরেটরিতে পাঠিয়েছি। এটা ওদের ওয়েবসাইটে আছে, কেউ যে কেউ ঢুকে এই তারিখটা দেখতে পাবে। তো এটি অ্যাবসলিউট ডেটিংটা কি হয়, এটা একটা গ্রহণযোগ্য তারিখ ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যেটা ওয়ার্ল্ড রিপোর্টের প্রথম করেছি, 2500 বছর বলেছি। আমাদের দেশের মানুষ প্রথমে গ্রহণ করতে চায়নি, কিন্তু যেহেতু এটা নেদারল্যান্ডসের একটা ল্যাবরেটরিতে টেস্ট হয়েছে এবং তারিখ ওদের ঘোষণা আছে, যার ফলে এই রেফারেন্স কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার বইয়ে লিখেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার বইয়ে লিখেছে। বাংলাদেশে অনেকে সেটা মানতে চাননি তারিখটা, কিন্তু এখন যেহেতু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছেপেছে, এখন এটা গ্রহণযোগ্য হয়েছে। এবং আমার বিশ্বাস ঢাকার ইতিহাসটা এখন ওই সব বিশ্ববিদ্যালয়ের
ওই ওয়েবসাইটে এবং বইয়ে জায়গা পাবে, কারণ এটা সাইন্টিফিক একটা তারিখ হয়েছে। এনিওয়ে, তাহলে আমরা যে মির্জা নাজানের যে দুর্গটা উনি উল্লেখ করেছেন জায়গায় জায়গায়, তার বই মহারাষ্ট্রের গাইডিং, সেই সূত্র ধরে পরবর্তীতে গবেষকরা বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন, কিন্তু ওইটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কেউ খোঁজও নেই। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যায় এটা ঢাকার পুরাতন জেলখানায় পড়েছে, কিন্তু যেহেতু জেলখানায় পড়েছে খনন করা বা দেখার সুযোগ কম ছিল। কিন্তু জেমস টেলর, আপনারা যার নাম জানেন সবাই, উনি কিন্তু বলেছেন ঢাকার জেল ছাড়াও কিন্তু কোতোয়ালি এবং একটা হাসপাতালের কথা উল্লেখ করেছেন, আমি জানি না কোন হাসপাতাল, ওই এলাকাটা ব্যাপী ওই পুরাতন দুর্গটা ছিল বলে উনি মনে করেন। যদিও 1840 সালে উনি কিছুই দেখেননি ওই পুরনো দুর্গের। ওনার বইটা তো টপোগ্রাফি খুব ভালো বই, ওই বইয়ে লিখেছেন উনি কিছু দেখেননি, কিন্তু এই এলাকায় এটা থাকার কথা। এনিওয়ে, এটি হলো ঢাকার ইন্ট্রোডাকশন। আপনারা ঢাকা সম্পর্কে অন্য বিষয়গুলো আমার থেকে অনেক বেশি জানেন, শুধু মিলিয়ে নেবেন কিছু জিনিস। আমরা প্রথমে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট চলছে, ওখানে আমাকে এটা খনন করা আমন্ত্রণ জানানো হয়। প্রথমে আমরা আপনাদের একটু ব্যাকগ্রাউন্ড বলি। 2008 সালে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমি একবার ওখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম ভিতরে। তখন আমি একটা দেখেছি যে পুরনো ইট এক জায়গায়। তখন আমার মাইন্ড স্ট্রাইক করেছিল যে পুরনো ইট এখানে কেন। তারপরে এই সুযোগটা পেলাম 2016-17 খনন করার। আমরা খুব আগ্রহ সহকারে কাজটা করেছি। প্রথমে টেস্ট পিট নিয়েছি, টেস্ট এক্সকাভেশন, এবং 3টে জায়গায় নিয়েছি। 3টে জায়গায় পেয়েছি 11টা স্পটে খনন করে আদি ইট পেয়েছি, প্রাচীন ইট। তারপরে আমি এটা ইনফর্ম করলাম যে হ্যাঁ এখানে পাওয়া যাবে। তারপরে আমাদেরকে ফর্মাল এক্সকাভেশন করার সুযোগ দেওয়া হলো। আমরা প্রায় 3-4 মাস ওখানে টানা এক্সকাভেশন করেছি। তো এক্সকাভেশনের একটা লিমিটেশন ছিল, আমরা সাধারণত শীতকালে কাজ করি, কিন্তু যেহেতু সরকারি কাজ, ওই বাজেটটা এসেছিল বর্ষাকালে, তো সেটা নিয়েই আমরা কাজ করেছি। 11টা সেটা উল্লেখ করলাম। এই যে একটা জায়গা পশ্চিম দিকটায়, এটা খননের আগে, এটা খননের পরে। প্রথম যে উপরে যে দেয়ালটা দেখছেন এটা কিন্তু ব্রিটিশ ABCD লেখা আছে, তার নিচে যদি আরেকটা ইটের দেয়াল, এটা কিন্তু অনেক আগে। এটা আরেকটি হাসপাতালের সামনে, কার হাসপাতালের সামনে, এটা খননের আগে ল্যান্ডস্কেপ, আর এটা খননের পরে। এটা হলো টেস্ট এক্সকাভেশন। এটা ঠিক জেলখানাতে ঢুকেই পশ্চিম দিকে যে উঠানটা, সেখানে খনন করেন পেয়েছি। ও আচ্ছা, তাহলে 3টি জায়গায় আমরা খনন করে 11টা স্পটে বসতি চিহ্ন পেয়েছি। এখন আমরা আসতেছি ফর্মাল খনন, বড় আকারে, একটু বড় আকারে, আরো বড় আকারে সম্ভব। এটা বড় 5টি জায়গায় করেছি। ওই ভবনগুলোর নাম অনুসারে আমরা নামগুলো দিয়েছি। রজনীগন্ধা ভবন, প্রধান ফটক, পাড়া হাসপাতাল, 10 সেন, যমুনা। এটি একটা ম্যাপ ওই প্রজেক্ট এলাকার। সেখানে লাল দাগ যে জায়গাগুলো, ওইখানে আমরা খনন করেছি। এটা রজনীগন্ধা ভবনের পাশে। খননের আগে এরকম চিত্র ছিল। আপনারা জানেন যে যেহেতু জেলখানা, প্রায় ভবন এবং উঠান এবং উঠানগুলো প্রায় কংক্রিট ঢালাই, সেখানে ফাঁকা জায়গা পাওয়া খুব কঠিন, এবং কংক্রিটের ফাঁকে যেখানে যেটুকু জায়গা পেয়েছি অনেক সময় কংক্রিট তুলে দিয়ে কাজটা করতে হয়েছে। আপনারা এখন ফর্মাল দুর্গ, সেই দুর্গের দেয়ালগুলো দেখছেন। আমরা বেশ কিছু দেয়াল পেয়েছি। আমি একবার আমার রিসার্চের সাহায্য নিচ্ছি। এই দেখছেন দুর্গ যে কক্ষ ছিল, সেই কক্ষগুলোর দেয়াল। আমরা অবশ্য এটাকে পরে বলবো, আমরা এটা দুর্গ না, এটা প্রাসাদ দুর্গ ছিল। লালবাগ যেমন প্রাসাদ দুর্গ বলা হয়, যেগুলো দু ধরনের আপনারা জানেন, শুধু প্রোটেকশন বা যুদ্ধের জন্য ইদ্রাকপুর দুর্গ, উগ্র সেনাবাহিনীর যুদ্ধের জন্য, কিন্তু এটা শুধু প্রাসাদ দুর্গ, কারণ এখানে ইসলাম খান ছিলেন, তারপরেও আরো কেউ ছিলেন, সেই জন্য এটা প্রাসাদ দুর্গ। এটা আমাদের ঢাকার ইতিহাসে এটা যোগ হলো প্রাসাদ দুর্গ হিসেবে।
কারণ আবিষ্কার তাই বলে। এরপরে যাচ্ছে প্রধান ফটকের সামনে কি পেয়েছি। হ্যাঁ, এটা খননের আগে এই প্রধান ফটকের সামনে এটা পেয়েছি। এটা আরো পশ্চিমে অনেক দূর যাওয়ার সম্ভব সুযোগ আছে। একটু স্লো আসছে। একটা ছোট্ট কক্ষ পেয়েছি এবং এখানে অনেকগুলো পড়ি পেয়েছি, জায়গায়। আর সেটা পড়ি রাখার একটা ঘর জাতীয় কিনা সেটা একটা বিষয় হয়েছে। কারা হাসপাতালের সামনে এটা অনেক বড় জায়গা, আমার জায়গা দিয়েছে ওখানে, খনন হয়েছে অনেক বড় এখানে, কিন্তু এখানে দেয়ালগুলো খুবই বিক্ষিপ্ত, ক্ষতিগ্রস্ত। অনেক ক্ষতিগ্রস্ত, জায়গায় জায়গায় আমরা দেয়ালে চিহ্ন দিয়েছি। আর এটা আমাদের ড্রয়িং। হ্যাঁ, এটা একটা জায়গায়, এটা একটা বড় জায়গায় আমরা খনন করেছি। আগে টেস্ট করেছিলাম, এর আগে ফর্মাল খনন। এইখানে এটা একটা গার্বেজ পিট ছিল, মানে গর্ত করে মাটি সরিয়ে নিয়ে ওটা একটা বড় পুকুর ছিল, ওই পুকুরটা আবার ভরাট করেছে। সেখানে ময়লায় উপর অনেক বেশি, তো নিচেও ময়লা ছিল, অনেক কষ্ট হয়েছে আমাদের। কিন্তু ওখানে নিচে একটা অংশে আমরা এটা দিচ্ছি, তো অন্য জায়গায় মিসিং আগেই খনন করা হয়েছিল। ওই ইট সম্ভবত আমি 2018 দেখেছিলাম। এবং এই জায়গার মাটি বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, যার ফলে নিচের স্তরের যে প্রত্নবস্তু সেগুলো কিন্তু উপরের স্তরে চলে এসছে। আমার যে লিমিটেশনস এই রিসার্চে সেটা আমি উল্লেখ করেছি। এটা আমাদের গবেষকদের লিমিটেশনস আছে, কিন্তু আমাদের লিমিটেশনস এটা না, এটা হলো সাইটের লিমিটেশনস। মডিফিকেশন এত বেশি হয়েছে যে আগে পুকুরের মাটি নিচের মাটি উপরে এসছে। তাহলে আমরা এমন দুটো প্রত্নবস্তু পেয়েছি যেটা এত উপরে পাওয়া কথা না, নিচেই পাওয়া কথা, কিন্তু আগেই যত পুকুর করা হয়েছে ওই জায়গার মাটি উপরে ফেলা হয়েছে, সেই জন্য আমার উপরে পেয়েছি। এবং প্রত্নবস্তু যদি এত গুরুত্বপূর্ণ ঢাকার ইতিহাসে, শেষের সময়টা যখন আমরা বলবো, তখন সত্যি সেটা অনেক বড় ধরনের একটা আবিষ্কার এবং সময়কালীন বিষয় দিক দিয়ে এবং ওই প্রত্নবস্তুর তাৎপর্য দিক দিয়ে তখন বলবো। শুধু আপনারা দেখবেন যে স্ট্রাকচারটা কিরকম ওখানে ছিল। অনেকগুলো এখনো এটা আমরা ড্রয়িং করে দেখানো, মেলানোর চেষ্টা করি দেয়ালগুলো কার সঙ্গে কার রিলেশন। যারা আর্কিটেক্ট, আমাদের বন্ধু একজন আর্কিটেক্ট আছেন, উনি বুঝবেন এটা। ওই ড্রয়িং গুলো বোঝানোর চেষ্টা করি, ড্রয়িং এর ইটগুলো এইগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সবগুলো দেয়ালকে আমরা কানেক্ট করতে পারিনি, যেহেতু খনন বড় আকারের হয়নি। পুরো বড় আকারের খনন হলে সে দেয়ালগুলো কানেক্ট করা যায়। আমরা যেটা বিক্রমপুরে করতে পেরেছি, অনেক বড় বড় দেয়াল, একটার সঙ্গে আরেকটা রিলেশন, ঘর কোনটা স্তূপা কোনটা বিহার, সেটা আমরা কানেক্ট করতে পেরেছি। এইখানে কক্ষগুলো আমরা একটার সঙ্গে আরেকটা কানেক্ট করতে পারছি না, আবিষ্কার হয়েছে। ফার্দার যদি ওই জায়গাগুলোতে আরো এটাকে আমরা বলি হরাইজন্টাল এক্সটেনশন হয়, তাহলে কিন্তু রুমগুলোর নেচার সেটা বোঝা যাবে। এইটা একটা খুব ইন্টারেস্টিং, আপনারাও বুঝতে পারবেন এটা। আমরা হঠাৎ যখন কাজ করি ওখানে ছিলাম, আমি নিজেই 3-4 মাস ওই ভিতরেই ছিলাম, ডেপুটি জেলার রুমে, তখন তো পরিত্যক্ত। তো যখন আমরা চলাফেরা করি তখন দেখি এটা যমুনা, এটাকে অনেকে বলে আমদানি। যখন প্রথম আসামিরা যান ওখানে থাকেন আমদানি ঘরের পশ্চিমে একটা দেয়াল, ওটাকে এখন বলে ডি দেয়াল। এই দেয়ালটার একটা অংশ ভাঙ্গা, যে এই প্লাস্টারও পড়ে গিয়েছে। উপরের ইটগুলোর কিন্তু মডার্ন, কিন্তু ওই দেয়ালের নিচের দেয়াল ইটগুলো ছোট পাতলা। ইটের একটা রিলেটিভ ডেটিং হয়, যদি ওটা রিলেটিভ ডেটিং তো আপনারা বুঝতে পারেন, এটা কিন্তু একটার সঙ্গে আরেকটা তুলনা করে। তো আমি একটা কথা বলি, আমি ভাগ্যে কম বিশ্বাস করি, কিন্তু আমার ভাগ্যই বেশি ফেভার করেছে। এই দেয়ালটা নিচের যে দেয়াল, ওই জায়গায় আমরা খনন শুরু করলাম। দুই পাশে স্ট্রাকচার, টিনের ঘর, দেয়াল আমরা ভাঙতে পারিনি, কিন্তু যতটুকু জায়গা পেয়েছি আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট করে কাজ করেছেন জায়গাটা। নেক্সট এই দেখছি যে ইটের ওই দেয়ালের নিচে যে দেয়ালটা পাওয়া গেল, নিচে অনেক দূর পর্যন্ত সেই দেয়ালটা আছে। আমাদের ব্যাখ্যা হলো এই সেই দুর্গ প্রাচীরের দেয়ালের উপর এই আধুনিক কারা প্রাচীরের দেয়াল তারা স্ট্রাকচার তারা গঠন করেছে। দেখেন কত নিচে, এটা সব প্রাচীন ইট, এই ওই উপরের দেয়ালের নিচে।
এবং এবং আরো মানে ওর সঙ্গে কিন্তু আরো স্ট্রাকচার আছে। এটাই আমাদের মূল আবিষ্কার, সেই দুর্গর যে ফর্টিফিকেশন, সেই ওয়ালের নিচের অংশ। এটা ধরে যদি উত্তর দক্ষিণে এগোনো যায় তাহলে এটা অ্যালাইনমেন্টটা বোঝা যাবে। এটা কিন্তু অনেক বড় ছিল, শুধু তারা বর্তমান যে জেলখানা তার মধ্যে না, তার ভেতরে বাইরে থাকবে। কারণটা হলো এটা প্যালেস ফোর্ট ছিল। যখন সুবেদার বসবাস করেছেন এবং উনি যখন আসছেন, যে অনেকে ইতিহাসবিদরা মনে করেন যে 50,000 সেনা সামন্ত নিয়ে এসেছেন, তাহলে এতগুলো মানুষ কত বড় এলাকা বসবাসের জন্য লাগে, তাদের জন্য কত বড় সাপোর্ট লাগে। এই জন্য বলেন, আমরা পরে একটা কথায় আসবো যে এশিয়াটিক সোসাইটি যখন বড় একটা প্রজেক্ট করে ঢাকার 400 বছর, তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে 400 বছর না, এটা আরো আগের। তাহলে 1610-এই সুবেদার আসলেন, এবার তার সঙ্গে 50,000 লোক থাকা খাওয়া, বড় একটা এস্টাবলিশমেন্ট ছিল। সেটা আরো পেছনে যাবে। এনিওয়ে, এই বড় একটা মানে হিউম্যান সেটেলমেন্ট ছিল ওই সময় 1610 আগে। তার প্রমাণ এই দুর্গটা এবং অন্যান্য যুক্তিতর্কগুলো আছে। আমরা যে আবিষ্কারগুলো করেছি, সিম্পল যে আবিষ্কারগুলো, যেটা আরো বেশি সময় লাগবে, এটা শুধু দেখাই যাব। আর যে বেশি সিগনিফিকেন্ট, আমাদের কাছে সবই সিগনিফিকেন্ট, কিন্তু মোর সিগনিফিকেন্ট সেটা আমি চাবো। এখন শুধু অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখবেন, এই যে আমরা মৃৎপাত্রগুলো পাই তখনকার, সেগুলো আমরা আঁকি। এই যে ডিজাইন, এইটি আপনারা কষ্ট করে দেখবেন। এইটি আসতে একটু সময় লাগছে। এটি দেখেন, আমি পিএইচডি করেছি মহাস্থানগড়, এক্সট্রিম লেফট মহাস্থান এবং ওয়ারি ব্যাটার লেখা আছে। এটাকে বলে গ্লেজড পটারি। এই একখণ্ড পটারি মহাস্থানের ইতিহাস পাল্টে দিয়েছে। এটা অনেক ঠিক। গ্লেজওয়্যার বলতে মানুষ আমরা পড়ছিলেন বা পরের সুলতানের যুগের বলি, কিন্তু এই গ্লেজওয়্যারটা, আমি যেহেতু ডেকান কলেজের ছাত্র ছিলাম, ডেকান কলেজ দ্য লিডিং ইন ইন্ডিয়া আর্কিওলজিস্টের জন্য ট্রেনিং সেন্টার। ওখানে বড় বড় লোকজন পিএইচডি করেছে, আমেরিকা থেকে সেখানে পিএইচডি করে, প্রচুর পিএইচডি থিসিস বই পেয়েছি আমি। সেগুলো ঘেটে ঘেটে পেয়েছি। দেখেন, এটা ডানে যেটা, এটা এভিরাতে এইরকম একটা টাইলস পাওয়া গিয়েছে গ্লেজওয়্যার। তার দিকে মুম্বাই এখন যেটা, সেটাতে পাওয়া গিয়েছে, একটা উড়িষ্যায় পাওয়া গিয়েছে। ওই থিসিসে আমি এগুলো ছবি দিয়েছি, ছবি করে দিয়েছি। এবং এটি মহাস্থানগড়ে পাওয়া গিয়েছে। আমার থিসিসে আমি উল্লেখ করেছি, এটা কিন্তু মিডাইভাল না, এটা আর্লি হিস্টোরিক। আর্লি হিস্টোরিক টাইমটা হলো আর্কিওলজিস্টের কাছে 5th সেঞ্চুরি বিসি থেকে 5th সেঞ্চুরি এডি, প্রায় 1000 বছর। এই সময়কালের মধ্যে এটা পড়বে। এই গ্লেজওয়্যারটা আমরা জেলখানায় পেয়েছি। তাহলে এটা আর্লি হিস্ট্রিকে যায়। আমি রেফারেন্সগুলো দিয়েছি, কোথায় কোথায় পাওয়া গিয়েছে, তার সময়কাল কোথায়, এবং লেখকের নাম কি, এবং রেফারেন্স দিয়ে আমি কথা বলি, যাতে আগ্রহী কেউ এটা চেক করতে পারে, ক্রস চেক করতে পারে যে গ্লেজওয়্যারের কাহিনী কি, কি তাৎপর্য, বিশেষজ্ঞ যারা বড় বড় ল্যাবরেটরি কাজ করে তারা কি বলেছে, সেটা আমরা দিয়েছি রেফারেন্স, আমাদের প্রবন্ধের মধ্যে আছে। আর একটি জিনিস, এই একটি মৃৎপাত্র লেফট যেটা আমার কাছ থেকে, এটি আমরা জেলখানায় পেয়েছি। আর আপার রাইট যেটা, একটা মহাস্থানগড়, একটা ওয়ারি ব্যাটার সাথে। এটা ছোট্ট 30 সেকেন্ডের কাহিনীটা বলবো। আমি যখন পিএইচডি করি, তখন আমি এই নিচের পটারিটা পাই এবং ড্রয়িং করি। ড্রয়িং করে আমার ছাত্র বলে, স্যার এটা তো একটা ডিজাইন ফুটে উঠেছে। তা আমি বললাম ডিজাইন, আমি তখন রেফারেন্স খুঁজলাম। আমার ভাগ্য বলো, যারা ওই সাউথ ইন্ডিয়ায় একটা ছেলে আমাকে একটা আর্টিকেল দিয়েছো, এর উপর এই নিচের পাত্রটা দেখবেন, এটা একটা ডিশটা এক ধরনের ডিজাইন করা, এটাকে বলে রুলেট। এত সুন্দর ডিজাইন, এটি দেখবেন আরিকামেদু সাউথ ইন্ডিয়ায়, এত সুন্দর ডিজাইন তখন করেছে, খুবই হাইলি টেকনিক্যাল। এবং যারা বড় বড় বিশেষজ্ঞ, এবং বিমানা বেগলে আমেরিকান ইন্ডিয়া কাজ করেছে, ওনারা বলছেন এটা মেডিটেরিয়ান।
ইট ইজ একটা সাবকন্টিনেন্টাল, ইন্ডিয়ান না। তবে একটা বিতর্ক যখন আরো বেশি রিসার্চ হয়েছে, বলছে হ্যাঁ, যেটা ক্লাসিক্যাল ভ্যারাইটিস এগুলো হলো আপনার মেডিটেরিয়ান, রোমান, এবং যেগুলো একটু উইক ভ্যারাইটিস সেগুলো হয়তো লোকালি প্রোডাক্ট হয়ে থাকতে পারে। আমরা সেই রিলেটেড ওয়ার ওয়ারিবটেশ্বরে এবং মাস্তানগড়ে পেয়েছি, আমরা আর্টিকেল লিখেছি। তারপরে বাংলাদেশে আর্কিওলজিস্টরা এটা চিনতে পেরেছেন, আগে এটা কেউ চিনতে পারেনি। এটা আমার জন্যই ছিল, এবং সেইটি এক পিস আমরা এই পুরনো দুর্গ খননে দিয়েছি। প্রশ্ন উঠলো, পরে এটা আলোচনা করবো, যে এক পিস দুই পিস কি যথেষ্ট? অবশ্যই যথেষ্ট না, কিন্তু এক পিস দুই পিস যে আমরা প্রত্নবস্তু পেলাম এত সিগনিফিক্যান্ট, হাইলি সিগনিফিক্যান্ট, সেটা কি আমরা ইগনোর করতে পারবো? পারবো না। কারণ এটা কোথা থেকে আসলো? জেলখানা তো প্রোটেক্টেড, কেউ কি নিয়ে এসে ফেলছে, বা পাখি কি ঠোঁটে নিয়ে এসে এখানে ফেলেছে? তা যদি না হয়, এখানে যদি পাই, অবশ্যই ঢাকার বয়স ওই আর্লি স্ট্রিটে যাবে, যেটা 2200-2300 বছর প্রাচীন। এটা আমার আর একটা যুক্তি, এটা তো ফাইন্ডিংস, এর সঙ্গে আমাদের যে আর্কিওলজিস্টের স্টাডি, এটাকে বলে সেটেলমেন্ট আর্কিওলজি। সেটেলমেন্ট আর্কিওলজির একটা অংশ আছে রিজিওনাল সেটেলমেন্ট প্যাটার্ন, সেটাও কিন্তু ঢাকা, একটা ছবি দিয়ে দেখাবো যে এই ঢাকা তার মধ্যেই পড়ে। যদি ঢাকার আশেপাশে আর্লি হিস্টোরিক সাইট পাওয়া যায়, ঢাকা পাওয়া যাবে না কেন? ঢাকার ল্যান্ডস্কেপ তো তাই, সেই লালমাটি, সেই বাইদান চালা, সেই নদী, সেই পলল ভূমি, একটা শহরকে, একটা নগরকে সাপোর্ট দেওয়ার জন্য যা দরকার, ওয়ারিবটেশ্বর এবং মহাস্থানগড় থেকে ঢাকায় বেশি ছিল সেই সাপোর্ট, সেই ফ্যাক্টরস। তাহলে ওয়াই ঢাকায় সেটেলমেন্ট হবে না? এগুলো আমরা পেয়েছি, এগুলো আরো স্টাডি হবে, শুধু দেখাচ্ছি। বলগুলো আছে এরকম। হ্যাঁ, এটা কৌড়ি পেয়েছি। আপনারা কৌড়ির ইতিহাস জানেন, কৌড়ি কিন্তু মুদ্রা, দীর্ঘ সময় ব্রিটিশ যুগেও কৌড়ি ব্যবহার হয়েছে, পাল যুগে হয়েছে। আমরা একটা মোগল মুদ্রা পেয়েছি। শাহজাহান, আমার সঙ্গে যে আছেন ডক্টর মাহবুব, উনি আরবি পড়তে পারেন, উনি নিজে পাঠাতে করেছে। আমরা একটু খবর নিলাম, বাংলাদেশে অনেক খনন হয়েছে, সুলতানি এবং মোগল মুদ্রা যারা সংগ্রহ করেন, অনেক সংগ্রহে আছে। কিন্তু আমি জিজ্ঞেস করেছি পুরনো স্ক্যাপেটারদের যে আপনারা খননে কখন মোগল মুদ্রা পেয়েছেন? মোশাররফ ভাই আসেননি, উনি বলছেন না। তাহলে আমরা খুব লাকি যে খননেই আমরা পেয়েছি একটা মোগল মুদ্রা। পূর্ববর্তী গবেষণাগুলো তুলে ধরেছি আমার আর্টিকেলে, আমি এখানে করবো না। আপনারা জানেন এটা, মোবারকাবাদ জানেন, ওই সেই লিপিটা কসবা জানেন, আপাতত আর্টিকেল লিখেছেন, এগুলো জানেন। আমরা একটা জিনিস বলি, ওই যে গবেষণা অনেক হয়েছে কিন্তু কেউ খননের উদ্যোগ নেননি। তবে আমার একটা জিনিস খুবই দুঃখ লেগেছে, যে ঢাকা বিষয়ে যিনি সবচেয়ে বড় গবেষক বাংলাদেশে, উনি এই পুরনো দুর্গটাকে মোগল দুর্গ বলেছেন। এটা কেন হবে? এটা যারা ঢাকার সাধারণ গবেষক, তারাও কিন্তু এর পুরনো দুর্গ বলে। মির্জা নাথান যে দুর্গটা দেখেছেন, যেখানে সুবেদার ইসলাম খান বসতি শুরু করলেন, সেটা মোগল দুর্গ হবে কেন? এটা হল মোগল পূর্ব দুর্গ। হ্যাঁ, পরবর্তীরা মোগলরা সেটাকে ব্যবহার করেছেন। তাহলে সে কথা না বলে আপনি যদি ঢাকা বিশেষজ্ঞ হিসেবে মোগল দুর্গ বলেন, ইতিহাসটা বিকৃত হলো না? আমার মনে হয় ইতিহাসবিদদেরকে এটা কেউ ক্ষমা করবে না। যে তথ্য আপনি ইতিহাসবিদ, আপনি লিখবেন, আমি সাধারণ পাঠক, আমি বঞ্চিত হব ইতিহাস থেকে, এটা গ্রহণযোগ্য নয়। এটা অন্য দেশে হলো এটা অপরাধ হতো, মামলা হতে পারে। বাংলাদেশে আমরা গবেষণা করলে যদি ঠিক লিখি তাও তো অসুবিধা নাই, যদি ভুল লিখি তাও কোনো অসুবিধা নেই। বড় ছাড়া আছেন এখানে, জানেন এটা কিন্তু গবেষকদের হওয়া উচিত নয়। হ্যাঁ, ভিন্ন মত থাকতে পারে, তার সময় এটা কতদিন ছিল, কিন্তু এটা যে মোগল পূর্ব দুর্গ, এটা XYZ ঢাকাবাসী এবং ঢাকা বিশেষজ্ঞ সবাই জানেন। উনি এত বড় ঢাকা বিশেষজ্ঞ,
এটা বলবেন। মুঘল বানানটাও কিন্তু উপরে একবারে ঘ ঘ ও দুইটা আমি তুলে ধরেছি, দেখেন এটা দীর্ঘকার আর রসুকার, একে একে পেজের উপরে নিচে, মানে প্রুফও দেখেন না মনে হয় বইয়ের, কারণ একজনের 500 বই লিখলে সময় কোথায় প্রুফ দেখা হয় না। জি, আরেকটি দেখেছি ঢাকা কোষ বেরিয়েছে, এটাও কিন্তু অথেন্টিক বই, এশিয়াটিক সোসাইটি। সেখানে একজন হাসান নামে একজন বই লিখেছেন। আমি হাসান নামে কোনো গবেষক, ঢাকা গবেষক, অধ্যাপক, গবেষক আমি জানি না, কারণ উনি লিখলেন ওই পুরনো দুর্গ সম্পর্কে আমার মতো কথা বলে গিয়েছেন। ঢাকা কোষ, মানুষ সাধারণত ঢাকা কোষ যখন দেখবেন, ঢাকার যে কোনো ইনফরমেশন ক্রস চেক করবেন, যে ঢাকা সম্পর্কে জানতে চাইলে ঢাকা কোষ দেখবো। যেমন বাংলাদেশের বাংলাপিডিয়ায় যে কোনো বিষয়ে আমরা জানতে চাই, ঢাকা কোষ সেরকম হওয়া উচিত। এখন এটা তো আমি বলবো যে লেখকের যেমন দায়িত্ব, এডিটরের সেরকম দায়িত্ব। এটা এড়িয়ে যেতে পারেন না, তথ্য বিভ্রাট হতে পারে না। ইতিহাসের দ্বিমত যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু যেটা দ্বিমত নাই সেই তথ্যটা আপনি নিজে মন করা দিতে পারেন না, সেরকম হয়েছে অনেক ক্ষেত্রে। এনিওয়ে, একটা জিনিস এখানে বলি, এই ঢাকার মির্জা খান বলেছেন সুবেদার ইসলাম খান থেকেছেন, আর এরপরে যারা ঢাকা পুরনো দুর্গের কথা বলেছেন কেউ দেখেননি, বলেছেন ছিল, থাকতে পারে। একজন রাজবন্দী এরা দেখেছেন, যিনি শেখ মুজিবুর রহমান। আর সেটি না, শেখ মুজিবুর রহমান দেখেছেন, তখন ঢাকার জেলে ছিলেন, এবং উনি তার কারাগারের রোজনামাচায় এটি উল্লেখ করেছেন একদিন 20 জুনের 1966-তে। ওই জায়গাটা ধসে পড়েছিল ওনার ছেলের সামনে, লোকজন জড়ো হয়েছিল, দেখছে যে ইটের স্থাপত্য, মনে হয় কুয়া ওয়েল কূপ, কিন্তু নিজে উনি আগ্রহ সহকারে দিয়েছেন এবং কিছু রসিকতাও করেছেন। উনি বলেছেন এই ইটের স্থাপত্যটা মনে হয় লালবাগ দুর্গের অংশ। এইটা প্রথম একটা লিখিত দুটো লাইন, যে হ্যাঁ উনি লালবাগ জানতেন, তো সেই হিসেবে লালবাগ বলেছেন, কিন্তু ইটের স্থাপত্য যে উনি এটা দেখেছেন 1966-এ সেটা লিপিবদ্ধ করেছেন। আরেকটা, এটা হলো এর আবিষ্কারের কাহিনী। এর সঙ্গে আমরা ঢাকা কিন্তু আরেকটা প্রাক মধ্যযুগে কিন্তু ঢাকা ছিল, এটা কিন্তু মুদ্রা পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, এটা যেটা আছে, মূর্তি পাওয়া গিয়েছে, এটা কিন্তু এটা আমরা বলি 13th সেঞ্চুরির আগে, সেই রেফারেন্সটা আপনি দিয়েছি। হ্যাঁ, আগেরটা এই জায়গাটা কোথায় কোথায় কি পাওয়া গিয়েছে, ইতিহাসবিদরা যেটা অলরেডি লিপিবদ্ধ করেছেন সেই তথ্যটা তুলে ধরেছি। তাহলে প্রাক মধ্যযুগ হয়ে গেল ঢাকা। তাহলে এগুলো যদি এই সময়ে যদি মানুষের বসতি না থাকে, তাহলে এই প্রত্নবস্তুগুলো পাওয়ার কথা না, যদিও বিচ্ছিন্ন চান্স ফাইন্ড বলি। সেজন্য ঢাকা কিন্তু 5 বার রাজধানী ছিল। ইতিহাসবিদরা জানেন এটা, মানেন। 4টা নিশ্চয়ই আপনাদের এটাতে দ্বিমত নাই, 5 বার। মোগলদের সময় 2 বার, আর ব্রিটিশদের সময় 1 বার, স্বাধীন বাংলাদেশে এবং পূর্ব পাকিস্তানে 5 বার। আমাদের দাবি আছে পরে, সেটা আমরা দেখাচ্ছি। এই যে আমরা বিশ্লেষণ করছি, এত মুখে কিছু বললাম। আগে যে বললাম যে ঢাকা 400 বছর আগে ঢাকা ছিল, এশিয়াটিক সোসাইটি যখন প্রজেক্টটা শুরু করলো, একটা বড় অনুষ্ঠান হবে, ভালো, এটা তো করবে। এশিয়াটিক সোসাইটি রিসার্চ প্রতিষ্ঠান বাংলাদেশে 1 নাম্বার। 400 বছরের ঢাকা, তখন কিন্তু কথা উঠলো না, ঢাকা 400 বছর না, তখন তারা বললো যে না, রাজধানী 400 বছর। ফাইন, এটা হতেই পারে, কারণ আমার শিক্ষকরা তো আসলে মগজ তো অনেক উন্নতই বলবো। কিন্তু এখন যদি বলি যে ঢাকা আবার তার আগে রাজধানী ছিল, তাহলে রাজধানী 400 বছর আবার কিন্তু আবার একটা অনুষ্ঠান করতে হবে। আমরা হয়তো থাকবো না, আবারও 100 বছর পর অনুষ্ঠান হবে, 400 বছর 500 বছর পর, বা 1600, আবার 10কে ধরে 2210, তখন কিন্তু বলবে ঢাকা 5 বার রাজধানী ছিল না, কারণ রিসার্চ বলতেছে আরো ছিল, তখন হবে 7 বার রাজধানী ছিল। এটাই তো আমরা ওই কি দুর্গগুলো, কক্ষগুলো পেয়েছি, দুর্গ প্রাচীর পেয়েছি, সেটা বললাম। ওই গ্লেসওয়ারটা আবার দেখালাম, ওর সঙ্গে যুক্তিটা বললাম। এখানে ওই যুক্তিগুলো, তার মানে
এখানে কিন্তু আরেকটা তথ্য আমি 2012-তে একটা সেমিনারে এশিয়াটিক সোসাইটি দিয়েছি, সিল্ক রুট। আপনারা অনেকে কিন্তু সিল্ক রুট জানেন, ঢাকা ওয়াজ কানেক্টেড উইথ সিল্ক রুট। তখন বলিনি, তখন বলছি ওয়াডিবাটাসর ওয়াজ লিঙ্ক টু সিল্ক রুট। আজকে আমরা বলছি ঢাকা ওয়াজ কানেক্টেড উইথ সিল্ক রুট, কারণ সিল্ক রুটের এই গ্লেসড ওয়্যার এখানে পাওয়া যায়, বিকজ দিস গ্লেসড ওয়্যার ইম্পোর্টেড ফ্রম Persia or China. You know the Silk Route, 4,500 kilometers started from the China and went to this Pamir, crossing the Mediterranean. The Dhaka was part of linked to Silk Route because এইটা কিন্তু ওই সময়ের গ্লেসড ওয়্যারটা। এটা তো অবশ্যই সিল্ক রোডের অংশ। পরেরটা যাও, এই রিলেটেড ওয়্যারটা অ্যাজ ওয়েল আমরা আবারও দাবি করছি রিলেটেড পার্ট অফ সিল্ক রোড এন্ড আর্লি স্টোরি। এই যে ম্যাপ দিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় রিলেটেড ওয়্যার পাওয়া যায়। এটা আমাদের একটা সুযোগ হয়েছে, এটা আমার পিএইচডি গবেষণার কাজ। আমি 1999 পিএইচডি করেছি, তখনই ম্যাপটা হয়েছে। তখন যেহেতু আমি ডেকান কলেজের ছাত্র ছিলাম, এই সুযোগটা ওখানে পেয়েছি এই ম্যাপটা করার। দেখেন, আর তারিখটা এখন আমরা ডিসক্লোজ করছি। আমরা অনেকগুলো তারিখ পেয়েছি, 5টা স্যাম্পল পাঠিয়েছি, একটা না। সেই জন্য রেঞ্জ পেয়েছি আমরা 5 রকম বিভিন্ন স্তর থেকে নিয়েছি, এক স্তর থেকে না। যেটা আমরা আর্লিয়েস্ট পেয়েছি, যেখানে কিন্তু একটা বিষয় আছে, আমরা কিন্তু পরে বলবো সেটা, যে লিমিটেশনস এর মধ্যে। কিন্তু আমরা যেটা পেয়েছি 82%, এটা একটা প্রবাবিলিটি থাকে, 82% প্রবাবিলিটি 1430 থেকে 1522। এই রেঞ্জের মধ্যে আমরা আর্লিয়েস্ট পেয়েছি, আরো পেয়েছি। তার মানে সুলতানি যুগে ঢাকায় বসবাস চিহ্ন, তারপরে মুঘল এবং পরবর্তীতে যে ওই হয়তো দুর্গ অথবা ওই জায়গায় বসবাস ছিল, তার পরবর্তী ডেটগুলো তার প্রমাণ করে। আমরা 5টা তারিখেই প্রবন্ধ ছেড়েছি। পরবর্তী গবেষকরা যেন এটা দেখতে পারেন এবং ওদের ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারেন যে এই তারিখগুলো কোন কোন লেয়ার থেকে কত কত ডিটেল দিয়েছি। আমরা ডিটেল টেকনিক্যাল বিষয়ে এটা অ্যানালিসিস করলাম। এখন একটা আমাকে একজন জিজ্ঞেস করেছেন ঈদগুলো কিরকম, আমি আপনার জিজ্ঞেস করছি। আমার অনেক দিনের অনানুষ্ঠানিক গুরু, ওনার ছাত্র হওয়ার সুযোগ আমার পাইনি, কিন্তু অনেক সময় আসলে গিয়েছি, গল্প করেছি, আমার ভালো লাগে ওনাকে খুব। মাদারলি একজন শিক্ষক, এই কিন্তু হওয়া উচিত। আমি খুবই অভিভূত আজকে এখানে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছেন, এটা খুবই আনন্দের সংবাদ। এই বছর তোমার দুজনে এসছেন সঙ্গে দিয়ে। ইটের পরিমাপ, আমি যখন পিএইচডি করি মহাস্থানগড়ে, আপনি জানেন আমাদের দেশে বড় বড় বিশেষজ্ঞ আছে, আর্কিওলজিস্ট, তারা কেউ বাংলাদেশ নিয়ে কাজ করে না। যে দেশে যায়, গ্রিসে পিএইচডি করে আসে, যারা ইন্ডিয়া যায়, ইন্ডিয়া পিএইচডি করে আসে। আমি পিএইচডি করতে গেলাম যে আমি বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই, সুপারভাইজার বলেন যে না, বাংলাদেশ তো তুমি ডাটা পাবা না। আমি একটু ট্রাই, তখন মহাস্থানে শুরু করলাম। বগুড়া ডিস্ট্রিক্ট পিএইচডি হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ ডাটা নেই, খনন রিপোর্ট নাই, জরিপ রিপোর্ট নেই। আমি 14 মাস মহাস্থানে বগুড়ায় ঘুরে বেড়েছি, নিজে ডাটা তৈরি করেছি। সেইখানে আমি ইটের মাপকে একটা ক্রাইটেরিয়া ফিক্স করেছি, 135টা আর্কিওলজিক্যাল সাইটকে রিপোর্ট করেছি, সব জায়গায় ইটের মাপ নিয়ে একটা ক্যাটালগ তৈরি করেছি। আরো কিছু ফাইন্ডিংস আছে, সেটা দেখাবো। সেই জন্যই আমরা এখানে ইটের মাপ নিয়েছি। এখন ইটের মাপটাই কিন্তু পরবর্তীতে অনেক গবেষণার কাজে লাগবে, যে সুলতানি যুগের যে ইটের মাপটা কেমন, পাল যুগেরটা কেমন। যদিও ইটের মাপ কিন্তু ভেরি করে কিছু, কিন্তু মেজরটা এই যে দেখেন আধুনিক যেটা এই 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 প্রবন্ধে দিলাম, এটা সেন্টিমিটারে 20-10-7, ব্রিটিশ যুগে 8-4-3, মোগল যুগে 19-5, এটা এইভাবে সব যুগে দিয়েছি। পরবর্তী গবেষকের কাজে লাগবে এবং আপনারা সহজেই এটা দেখতে পারবেন যে ভেরিয়েশনটা কিরকম। এটা যে সুলতানি যুগে ছিল ঢাকা, এটা লিটারেচার তো আছে, আবার লিখেছেন ইকলিম মোবারকাবাদ, খাজা জাহান, এখানে আরো অনেক তথ্য আছে, এটা আমি পড়ছি না। এইখানে আমরা যেটা যোগ করতে চাই, করিম স্যার বলেছেন ঢাকা ছিল বঙ্গ জনপদের অংশ।
আমরা এতদিন করেছি বঙ্গ হলো 16 মহাজনপদ, 16 মহাজনপদ। আজ সেটা কিন্তু শুরু হয়েছে সাবকন্টিনেন্টে যে 16টা মহাজনপদ ছিল, এটা সময়কাল অ্যারাউন্ড 6th সেঞ্চুরি বিসি থেকে শুরু। সেখানে বঙ্গ 15 আছে আমাদের এই এলাকায়। ঢাকা বঙ্গের, করিম স্যার তো নাই, এখন জিজ্ঞেস করতে পারলাম না যে কোন বঙ্গ বলেছেন স্যার, এটা কি গুপ্ত যুগের বঙ্গ বলেছেন না জনপদের বঙ্গ বলেছেন? আমাদের একটা অ্যাডভান্টেজ দিবই, যেহেতু উনি শুধু বঙ্গ বলেছেন। তাহলে মহাজনপদ বঙ্গ যদি বলি, মহাজনপদ যদি ঢাকার মহাজন বঙ্গর অংশ হয়, তাহলে ঢাকায় যদি একটা আর্লি হিস্টোরিক প্রত্নবস্তু পাই, এই দুইটা প্রত্নবস্তু শুধু আর্লি হিস্টোরিক না, আর্লি হিস্টোরিক লিঙ্ক টু দ্য সিল্ক রুট, ইকুয়ালি দ্য সিগনেচার অফ আরবানাইজেশন। বাণিজ্য না হলে এটা তো এখানে আসবে না, কারণ আমাদের প্রোডাক্ট না। that it was a urban center as well. If it was an urban center, that it was a capital as well. আমার গুরু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি জাহাঙ্গীরনগরে আমাকে পড়িয়েছেন, উনি ক্যামব্রিজের প্রফেসর এমেরিটাস, নেদারল্যান্ডসের আর্টিকেল প্রকাশ করেছেন যে এই যে 16 মহাজনপদ, প্রতিটা জনপদে একটি বা একের অধিক দুর্গনগর আছে, এবং এই দুর্গনগর যেটা বড় সেটা সেই জনপদের রাজধানী। দুর্গনগর মানে যদি রাজধানী হয়, তাহলে আমার এটা যদি বঙ্গ হয় এবং এটা যদি নগর হয়, তাহলে why not the Dhaka was the capital city of the বঙ্গ? তাহলে তো একটা রাজধানী আর্লি হিস্টোরি পেয়ে গেলাম। এইবার সেই জন্য ঢাকা 7 বার হয়ে গেল রাজধানী। আর 6 নাম্বারটা কেউ কেউ আলোচনা করেছেন, আপাও আলোচনা করেছেন, ইকলিম মোবারকাবাদ যারা পাঠ করেছেন লিপি, ওই ঢাকায় যেটা পাওয়া গেছে নসল গলি, এবং কিন্তু রাজধানীর কথা কেউ ওইভাবে বলেনি। তো এক জায়গায় শাহনওয়াজ বলেছেন, আমরা প্রস্তাব করছি যে ওই সময়টা মোবারকাবাদ যদি ইকলিম প্রদেশ হয়, এবং ওটাও নগরের কিছু কসবা, নগরের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা দিয়েছেন, তাহলে কিন্তু ওই 15th সেঞ্চুরিতে এটা একটা রাজধানী ছিল। হ্যাঁ, রাজধানী আইডিয়া মানে এত বড় রাজধানী না, তখন কিন্তু এই এলাকা ভিত্তিকই রাজধানী ছিল, যেটা প্রশাসনিক কেন্দ্র সেটাই রাজধানী। আমি কালকে ওকে প্রশ্ন করলাম, আমার খুব আমার ডেপুটি রিসার্চার, ওকে বললাম ঢাকা যে রাজধানী, এটা কি ইসলাম খান বলেছেন না মির্জা খান বলেছেন? আমরা খোঁজাখুঁজি করে কোথাও পাইনি যে ঢাকাটা রাজধানী স্থাপন করেছেন। তারা এসছেন, থেকেছেন, রাজা যেতে থেকেছেন, সুবেদার মানে এই অঞ্চলের রাজা, তাহলে রাজধানী হয়েছে। এইটা যদি হয় তাহলে তো ওইখানে তো প্রশাসক থেকেছেন থানায়, ঢাকা শহরে, তাহলে মোবারকাবাদ, তাহলে কেন যদি প্রশাসক থাকেন তো সেটা তো রাজধানী হবে। রাজধানী কনসেপ্ট তো তখন ওই ছিল না যে অ্যানাউন্স করতে হবে, লিখিত হয়ে পাস করতে হবে, তা তো না। তাহলে সেই হিসেবে তো সেটাও রাজধানী ছিল। তাহলে আশা করি ভবিষ্যতে আমরা যখন থাকবো না, যখন ঢাকার রাজধানী কতবার, কেউ তো নিশ্চয় উল্লেখ করবে 7 বার। এখন একটা প্রশ্ন আসতে পারে, ঢাকা কেন রাজধানী এতবার? ওর কি ছিল রিসোর্স, ওর কি ছিল সাপোর্ট? The factors, key factors affecting this area to be capital city several times, yes, many, more than the facilities was more than Punta Nagar and maybe Wadipatishar. এত পটেনশিয়াল এলাকা ছিল ঢাকা, এখনো আছে। কেমন করে কিছু কিছু আছে, কিছু কিছু লস্ট। এই যে আপনার 3টা দুর্গ, ইদ্রাকপুর, হাজীগঞ্জ, স্ট্র্যাটেজিক কারণে হয়েছে। সম্ভবত এই ঢাকার পুরনো দুর্গটাও স্ট্র্যাটেজিক কারণে হয়েছে। এই পুরনো দুর্গটা যেখানে আমরা অংশ বিশেষ পেলাম, কারণ 3টা ওই মোগল রাজে 3টা করেছেন, খুবই স্ট্র্যাটেজিক, এটা নিয়ে প্রবন্ধ আছে, কাজ আছে। তাহলে এটাও স্ট্র্যাটেজিক ছিল। এখন ঢাকার যে ভূমির গঠন, আপনারা দেখেছেন লালমাটি, যারা নিজেরাই বিল্ডিং করেছেন ফাউন্ডেশনের সময় দেখছিলেন লালমাটি উঠে এসে। এই লালমাটিটা হলো মধুপুর গড়ের ফ্রিঞ্জ, এই লালমাটির ওয়ারিবাটেশ্বর, এই লালমাটির পুণ্ডনগর, মধুপুরের ফ্রিঞ্জ শেষ প্রান্তে ঢাকা। এই যে সবুজ দাগটা, এটা হলো মধুপুর, এই শেষে এটা ঢাকা জেলা, লালটা। আরেকটা ম্যাপ
এটা ঢাকা শহর ফ্রেঞ্চ শেষে এই মাটিটার বৈশিষ্ট্য হলো ফ্লাড ফ্রি। এখন ফ্লাড হয় কারণ হলো পানি আটকে যায়, তখন কিন্তু ক্যানাল ছিল, মেনি ক্যানালস, পানি আটকানো না, ইজি নদীতে চলে যেত। এইরকম একটা বসতি, লাল মাটি, ফ্লাড ফ্রি। এই লাল মাটিতে এই আমার আরেকটা জিনিস দেখাচ্ছি, ফ্লাড ফ্রি। এটা আমার ওই মহাস্থানগড়ের পিএইচডি থিসিসে ছিল। ওই সময়ে প্রাচীন বসতিগুলো গড়ে উঠেছিল, এখনো তো ঢিবিগুলো আছে 135টা। ওই এলাকায় যেহেতু বড় একটা বন্যা হয়েছিল 1988-এ, আপনারা জানেন। আমি পিএইচডি করতে গেলাম 1996-7, তো খুব কাছের সময়। স্থানীয় মানুষের কাছে ডাটা নিয়েছি যে এই ঢিবিটা কি 88-এর বন্যায় পানি এসেছিল, বলে পানি কাছে এসছে, এখানে কিন্তু টাচ করেনি। আমার একটা বড় হাইপোথিসিস টেস্ট হয়েছে ওখানে, যে ওই সময়ও পানি হয়নি, এই জন্য ফ্লাড ফ্রি। এই জন্য বলছে ওখানকার মানুষ, বলেছি একটা লাইন, পুন্ডরনগরের মানুষ এত ইন্টেলিজেন্ট ছিল যে বন্যামুক্ত জায়গায় বসবাস করেছে, আবার নদীর কাছে বসবাস করেছে, দুইটাই অ্যাডভান্টেজ নিয়েছে। এবং ওই যে উঁচু জায়গায় বসতি, নিচু জায়গা, যে ক্যানালস, যেটা জিওগ্রাফার হারুন রশিদ বলেছেন, বাই দেন চালা, চালায় বসতি, বাই দে নেভিগেশন এন্ড কাল্টিভেশন এন্ড অ্যাকুয়াটিক রিসোর্স এক্সপ্লয়টেশন। এই একটা সিচুয়েশন ওখানে ছিল। আমার দাবি সিমিলার সিচুয়েশন ঢাকায় ছিল, যেটা পুন্ডরনগরে ছিল, এখানে ছিল, ওখানেও বাইদেন চালা, এখানেও বাইদেন চালা, ওয়ারিবাটেশ্বরও বাইদেন চালা। আমরা সেটা ওই রেফারেন্স গুলো দিয়েছি এবং আসলেও তাই। বাইদেন চালা তো আমি জাহাঙ্গীরনগরে যেহেতু থাকি, ওখানে দেখেছি বাইদেন চালা এখনো আছে, কারণ ওই জমিটা নষ্ট হয়নি, অনেক উঁচু, তারপরে নিচু, আবার উঁচু, তারপর নিচু। ঢাকা যেহেতু চালাগুলা বসতি হয়েছে, বাইকগুলো মাটিতে ভরাট করা হয়েছে, এখন মনে হয় ফ্ল্যাট, বাট ইট ওয়াজ নট ফ্ল্যাট। আপনি যদি মিরপুরে যান তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় এখনো দেখতে পারবেন জায়গা উঁচু নিচু। এখন এই যে আমার আমার পুন্ডরনগর ছিল করতোয়া, ওয়ারিবাটেশ্বর, ব্রহ্মপুত্র, আর এখানে একটা নদী না, ধলেশ্বরী, শীতলক্ষা, তুরাগ, বংশী, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গার একটু পরে কিন্তু ব্রহ্মপুত্র। এই যে সারাউন্ডেড, ঢাকা ওয়াজ সারাউন্ডেড বাই রিভার্স, এর ভিতরে কিন্তু অনেক ক্যানালস দেখাবো। এবং এই এটা কিন্তু ইজিলি ধলেশ্বরী, দেন মেঘনা। If you can go to Meghna, then easily you can go to the Bay of Bengal. Once if you can go to the Bay of Bengal, you can travel all over world. তাহলে সারাউন্ডেড বাই রিভার, আর ওটা একটা নদী, তাহলে ওয়ারিবাটেশ্বরে একটা নদী, এখানে 5-6টা নদী, তো ঢাকা বেশি অ্যাডভান্টেজ পাবে না? এই যে নদীগুলো, 50টা খালের একটা ম্যাপ আমরা করতে পেরেছি জিএসকে নিয়ে। এই 50টা খাল, এই 50টা খাল দেখা যাচ্ছে যে একটা নদী থেকে বের হয়ে আরেকটা নদীতে পড়েছে। এত সুবিধা, ভেদিস্ত ভিতরে ভিতরে অনেক নদী কিন্তু আমরা না রাখতে পারিনি। তাহলে এটা 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 যদি এই 50টা খাল রাখতে পারতাম শুরু থেকে, তাহলে এটা মনে হয় মোর দ্যান ভ্যানিস্তাম। এখন যে ক্রাইসিস গুলো হচ্ছে, এই ক্রাইসিস গুলো থাকতো না যদি ওই চালাগুলোতে বসতি হতো, ওই বাইকগুলো থাকতো, পরিবেশও বজায় থাকতো, অনেক সুযোগ সুবিধা থাকতো, যেটা আমরা এখন পাচ্ছি না, তখন থাকার সম্ভাবনা ছিল। এই পরিষ্কার ম্যাপে বলছে তো 50টা যে ক্যানালস ইনসাইড, কিভাবে এটা করেছে। দোলাই তো একটা নদী থেকে এসে আরেক নদীতে পড়েছে, আমরা যাচ্ছি না। আর একটা জিনিস হলো, কোনো একটা সভ্যতা গড়ে ওঠার জন্য একটা ঘর বাড়ি তৈরির জন্য ম্যাটেরিয়ালটা লাগে, কোথায় পাথর, কোথায় কাঠ, কোথায় সন, আর এইখানে লেগেছে, এখানে হয় মাটির ঘর। ওয়ারিবাটেশ্বরে মাটির ঘর হয়েছে, মাস্তানগঞ্জ, ঢাকায় এখনো মাটির ঘর পাওয়া যায়। ইউরোপিয়ানদের বর্ণনা কেন, আপনারা যদি ওখানে যান, আমরা সার্ভে করে দেখেছি, ওই 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 এখনো মাটির ঘর আছে। এই মাটির ঘর বাড়ি তৈরির জন্য, যে আর্কিটেক্ট মহোদয় আছে, বাড়ি তৈরির জন্য র মেটেরিয়াল মাটির ঘর বলে এত ভালো, এত টেকসই, প্রতি বছর একটু লিফটে হয়, আর 200 বছরের থেকে 100 বছরে এখন বিল্ডিং গুলার লঞ্জিভিটি, ওটা 200 বছর টিকে। মাটির ঘরগুলো কিন্তু খুবই আরামদায়ক, ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, ন্যাচারাল এসি, ইকো ফ্রেন্ডলি, সেই মাটির ঘরগুলো ছিল। এই জন্য এই সভ্যতাটা এখানে বড় একটা সম্ভাবনা আমরা সে চিহ্ন পেয়েছি। আর একটা জিনিস আছে, এই হাতি, মধুপুর জঙ্গলে হাতি ছিল, এটা এই যতীন রয় বলেছে না, হ্যাঁ, হাতি হাতি এখানেই ছিল। তাহলে এই সুলতানি যুগেও এখানকার সুলতানরা হাতি সংগ্রহ করে দিল্লিতে উপঢৌকন পাঠিয়েছে।
এই এখনো তো এলিফ্যান্ট রোড, পিলখানা, হাতিঝিল পপুলার, এবং হাতি একটা ভালো রয়্যাল কলেক্টর এবং এটা আমাদের রিসোর্স। তাহলে কেন সভ্যতা হবে না? হাতি কিন্তু এমন যুদ্ধের জন্য, হাতি তো মাল টানার জন্য বটে, ক্যারিং এর জন্য হাতি বহন করে। এই যে এখন আরেকটা আছে, কাঠের ঘর বাড়ি হতে পারে, ছিল প্রাসাদ দাবি করছে কেউ কেউ। কাঠ তো মধুপুর জঙ্গল কাছেই, মধুপুর জঙ্গল থেকে গর্জন, অন্যান্য কাঠ আছে, সেটা সাপোর্ট দিয়েছে ঢাকাকে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, যেটা আমরা যেটা দেখাচ্ছি, এই একটা জিনিস, এটা হলো রিজিওনাল সেটেলমেন্ট আর্কিওলজি। আমরা দেখাচ্ছি ঢাকা, ঢাকার কাছে কিন্তু সোনারগাঁও সুলতানি যুগের রাজধানী, ঢাকার কাছে কিন্তু বিক্রমপুর, ঢাকার কাছে কিন্তু কাপাসিয়া সুলতানি যুগের, ঢাকার কাছে কিন্তু গোয়ালিবাটেশ্বর, ঢাকার কাছে একটু দূরে হলো ময়নামতি। তাহলে ঢাকার মাঝখানে অলমোস্ট এই সভ্যতাগুলো ঢাকার আশপাশ গড়ে উঠলো। ঢাকায় এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছুই গড়ে উঠলো না, তা তো হতে পারে না। সেটেলমেন্ট আর্কিওলজি, রিজিওনাল সেটেলমেন্ট আর্কিওলজি প্রমাণ করছে যে ওই সমসাময়িক সময় এখানে মানব বসতি থাকতেই হবে। আমরা যে দুটো সিগনিফিকেন্ট পেয়েছি আর্টিফ্যাক্টস, সেটাকে আমাদের সেটেলমেন্ট আর্কিওলজি সাপোর্ট দেয়। হ্যাঁ, আমাদের কাজের একটা সীমাবদ্ধতা আপনাদেরকে বলতেই হবে। যেটা আমরা খনন করি শীতকালে, আমার খনন করতে হয়েছে বর্ষাকালে, যার ফলে আমরা কিন্তু ওই যেটাকে বলে, আগে বলতো ভার্জিন সয়েল, তো বলে সয়েল তো ভার্জিন হয় না, ন্যাচারাল সয়েল। আমরা ন্যাচারাল সয়েল যেখানে বসতিটা শুরু হয়েছিল সেই জায়গায় পৌঁছতে হয় খনন করে করে, আমরা সেখানে পৌঁছতে পারিনি, পানি উঠে যায়, খনন করলে পানি উঠে যায়। আমরা অগার করে দেখেছি সেখানে লাল মাটি পাই, কিন্তু আর খনন করে যেতে পারি না। তো যার ফলে আমরা ওই যে আদি ঐতিহাসিক লেয়ারটা, যে মাটিতে পাওয়া কথা প্রত্নবস্তু, সেখানে আমরা যেতে পারিনি কোন কারণে। যখন ডিস্টার্ব হয়ে ওইটা উপরে চলে এসেছিল গ্লেজড ওয়্যার এবং রোলেটেড ওয়্যার, সেইটা আমরা সংগ্রহ করেছি। ওই বড় সীমাবদ্ধ। আরেকটা ছিল যে জায়গা এত কম, এটা হরাইজন্টাল এক্সকাভেশন বড় জায়গা না নিলে ওইটা প্রকৃত নেচার বোঝা যায় না। আমরা যখন দুর্গ প্রাচীরটা পেলাম, তাহলে ওই পাশে দুটো ঘর যদি ভাঙতে পারতাম, তাহলে আবার একটু জায়গা পেতাম, তাহলে ওই দুর্গ প্রাচীরটা কতদিন কোন অ্যালাইনমেন্টে মুভ করছে ধরতে পারতাম। তো লেনদেন নেবার ভবিষ্যতে যদি খনন হয় সেটা করা সম্ভব। তাহলে আমরা কি বললাম যে রোলেটেড ওয়্যার, গ্লেজড ওয়্যার, আমরা এটা তো আগেই বলেছি যে অবশ্যই খুব কম, অপর্যাপ্ত, কিন্তু অস্বীকার করার পথ নাই। আমাদের প্রস্তাব করলাম যে এটা আর্লি হিস্টোরিক এভিডেন্স। আমরা উপসংহারে 4-5টা পয়েন্ট বলবো। যে মির্জানাথানের দুর্গটা আমরা পেয়ে গেলাম, আবিষ্কার হয়ে গেল, পুরোটা হয়নি। যেখানে কক্ষ পেয়েছি, প্রাচীর পেয়েছি, ক্যানাল পেয়েছি, কূপ পেয়েছি, তো আরো এটা ছিল একটা প্যালেস ফোর্ট, সেটা উপরে জ্যোতিদর্প আছে। আর কার্বন 14 আপনাকে সামারিতে বলছি ওই 1430 সুলতানি যুগের। আর এটা তো পরবর্তীত বসতি ছিল, সেই সময়কালটা আমরা পেয়েছি। এই এভিডেন্স গ্লেজড ওয়্যার এবং রোলেটেড ওয়্যার আগে বলেছি এই সময়। আর আমরা বললাম যে এটা সিল্ক রুটের সঙ্গে, এটা ঢাকার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, যে ইট ওয়াজ লিঙ্ক টু দ্য সিল্ক রুট। তারপরে বাইদান, চালা, মধুপুর। আমরা কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ঢাকার পাশে ওই ম্যাপটা দেখলে যে পলল ভূমি আছে, মেঘনা, ব্রহ্মপুত্র, এই পলল ভূমিতে কিন্তু ধান চাষ হতো। এই যে ঢাকা শহর সেই সময়ের বা পরবর্তীতে এটাকে সাপোর্ট কে দিয়েছে, তো আমেরিকা থেকে গম আসে নেই তখন, আমাদের উৎপাদন করতে হয়েছে, বা বাঁচতে হয়েছে এতগুলো মানুষ, মূলত ধান। এই পলল ভূমি ধান হয়। এবং এখন যে অক্সফোর্ডের ক্যামব্রিজ যে বইটা, হিস্ট্রি অফ বাংলাদেশ ক্যামব্রিজ, হ্যান্সেন্ডেল যে বইটা লিখেছেন, উনি বলছেন যে এটা ধান বেস সিভিলাইজেশন। এবং আলচিন যেটা বইটা লিখেছেন ইন্ডিয়ান, ওটাও কিন্তু আমাদের এলাকাটা ধান বেস সিভিলাইজেশন। এই ধানটা ঢাকার এই মধুপুরে হয়নি, কিন্তু এই আদার 3 সাইটস ভালো পরিমাণে ধান হওয়া সম্ভব, কারণ পলল ভূমিতে ধানটা। হ্যাঁ, ওই মাইক্রো, আমি বলছি যে ঢাকা শহর
এটা মাইক্রো, এই জায়গাটাতে যে ল্যান্ডস্কেপ দেখলেন, খাল, নদী, বাইডেন চালা, আর আর ম্যাক্রো হলো চারিদিকে যে পরিবেশটা, এই নদীগুলো, পলল ভূমিগুলো, এটা ম্যাক্রো। অবশ্যই শক্তিশালী একটা জায়গা, শহর গড়ে ওঠার মতো পরিবেশ। আমরা বলছি যে একটা ইমোশনাল কথা বলেছি। আপনারা জানেন মিশরের ইতিহাস কিন্তু রোজেটা স্টোন পাঠক ধরার আগে জানা যেত না। আবিষ্কার হয়েছে অনেক, কিন্তু রোজেটা স্টোন যখন হায়ারোগ্লিফিক পাঠ হলো তখন সেই ইতিহাস পুরোটা বের হলো। আমরা মনে করি এই গ্লেসড ওয়্যারটা আর রোজেট ওয়্যার মিশরের, বাংলাদেশের রোজেটা স্টোন, এটা একটা ক্লু দিয়েছে। ফার্দার যদি রিসার্চ হয় বড় আকারে, তাহলে কিন্তু এই ঢাকার ইতিহাস বেরিয়ে যাবে। আমরা সেই মনে করছি যে আলোক রশ্মি দেখা দিয়েছে। যদি খনন চলমান থাকে, তাকে দিয়ে অবশ্যই দক্ষ প্রত্নতাত্ত্বিক দিয়ে, যাকে তাকে দিয়ে খনন করে আপনি রেজাল্ট পাবেন না। এটা 50 বছরের ইতিহাস তাই হয়েছে। আমি দক্ষ বলবো না, যেহেতু অনেকদিন কাজ করছি, এটাই লেগে থাকি, অন্য জায়গায় কাজ করি না, পড়ি, পড়াই আর গবেষণা করি, সেই জন্য বলে কিছু কাজ শিখেছি। অনেকগুলো খনন করেছি বাংলাদেশে, বড় বড় খনন করেছি। সেই জন্য আমরা মনে করি যে কোথাও সুযোগ পেলে আর একটা কাজ করতাম। এটা ঢাকার ইতিহাস শেষ। দুটো পয়েন্ট বলে শেষ করব। এই দুটো আমার জন্য, আমি খুব ইমোশনালি বলি যে বাংলাদেশের যারা ইতিহাসবিদ, বড় বড় ইতিহাসবিদ আছেন, নিঃসন্দেহে অস্বীকার করা যাবে না, কিন্তু তারা না সাহস কম, কথা বলতে চান না, বলেনও না। আমেরিকান একজন ইতিহাসবিদও না, একজন ছোটখাটো গবেষক, উনি বললেন 327 বিসি এই দেশে যে ইনফ্যান্ট্রি ছিল এত শক্তিশালী, আলেকজান্ডারের সেই শক্তিশালী টিমকে হটাই দিয়েছে। কেমন করে? সম্মুখ যুদ্ধ হয়নি, সাইকোলজিক্যাল ওয়ার হয়েছে। আলেকজান্ডার যখন বিপাশা নদীর তীরে আসেন, পারস্য জয় করে, পাঞ্জাব জয় করে, তখন উনি গঙ্গারিডাই নামে একটা দেশ বা জাতির কথা শুনেছেন। তারা এত শক্তিশালী, এত অস্ত্র বাহিনী, এত হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, তাদের সঙ্গে কেউ পারে না। এই কথা শুনে ওখান থেকে ব্যাক করেছেন, আর সাহস পাননি। এই সূত্র ধরে নোভাক জেমস, যে নোভাক নামে একজন বলল যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট বাংলাদেশ, প্রথমবারের মতো আমি ইতিহাসের ছাত্র হিসেবে পেলাম, বাংলাদেশ এন্টায়ার ওয়েস্টার্ন হিস্ট্রি অ্যাজ এ ভিক্টর, যোদ্ধা হিসেবে বাংলাদেশ পশ্চিমের ইতিহাসে 3rd সেঞ্চুরি বিসিতে ঢুকে পড়েছে। এই যুদ্ধটা কি ছিল? সাইকোলজিক্যাল ওয়ার, ভয়ই পালিয়ে গেছে। তো যুদ্ধ না, আমাদের ভয় তো কেউ যায় না, কারণ আমাদের শক্তি নাই, ভয় পায় না। ভয় পাওয়া তো একটা শক্তি। তাহলে উনি কথা বলেছেন, বাংলাদেশের ইতিহাসবিদের এই কথা বলেনি। এখন আরেকটা তথ্য দিব, এই গঙ্গারিডাই রাজ্যটা কোথায় ভারতবর্ষের কোন ইতিহাসবিদ এটা কিন্তু লেখে নাই, ওয়েস্টার্ন ইতিহাসবিদরা লিখেছে। এটা বড় একটা প্রবন্ধ, গতবার আমি সেমিনারে দিয়েছিলাম, এখানেই খন্দকার স্যার ছিলেন। গঙ্গারিডাই, আমরা দাবি করছি ওয়াডি পাটেশ্বর ওয়াজ এ পার্ট অফ গঙ্গারিডাই। এখন দাবি করছি ঢাকা ওয়াজ অলসো লিঙ্কড পার্ট অফ গঙ্গারিডাই। তা না হলে এই সিল্ক রুট আদি ঐতিহাসিক আপনি কিভাবে ভাববেন? শুধু গঙ্গারিডাই এত বড় শক্তিশালী শুধু ওয়াডি পাটেশ্বর দিয়ে হয় না, ঢাকাকেও পাশে থাকতে হবে, পল্টনগরকে থাকতে হবে, পুরো এলাকাটা আসলে গঙ্গারিডাই। ইন্ডিয়ান হিস্টোরিয়ানরা শুধু চন্দ্রকেতুগড়কে গঙ্গারিডাই বলে, গাঙ্গে বলে, নো, ওয়াডি পাটেশ্বর ওয়াজ পার্ট অফ, নাও আমরা উই আর ডিমান্ডিং ঢাকা ওয়াজ পার্ট অফ গঙ্গারিডাই। এখন ওই ইতিহাসবিদরা এটা গ্রহণ করছে না, কিন্তু আমি এটা বর্জনও করতে পারতেছি না। এই যে আমার সহকর্মী ইতিহাসবিদ আছেন, আমার কথাগুলো কিন্তু একটু কঠিন লাগে, কিন্তু এটা না বিপক্ষে কেউ দাঁড়াতে পারে না। তার দাঁড়াবে কেন? ওরা যেভাবে বলে চন্দ্রকেতু গঙ্গারিডাই, আমি তার থেকে বেশি যুক্তি নিয়ে বলি ওয়াডি পাটেশ্বর গঙ্গারিডাই, উনি ফেলবেন কেন? ফেলতে পারবে না তো। এই জন্য ওয়াডি পাটেশ্বর এখন অক্সফোর্ড ক্যামব্রিজ ছাড়ছে, আমার বিশ্বাস যে ঢাকা ওরা ছাপবে, এবং এরপর জনমত ইতিহাসবিদরা এগিয়ে আসবেন। আর একটা দিয়ে শেষ করবো, এটা বাংলাদেশের, আমার কথা বললে এটা গ্রহণ করা কঠিন, যদি আমেরিকা করে তাহলে খুব ভালো, শক্তিশালী হয়। আরেকজন আমেরিকান একটা রিসার্চ, এটা মিশিগান ইউনিভার্সিটি এবং শেফিল্ড ইউনিভার্সিটি করেছে। সেইখানে ওরা বলেছেন একটা 2000 বছর আগে সারা পৃথিবীতে জিডিপি নির্ধারণ করা হয়েছিল।
সেই রিসার্চে দেখাচ্ছে 2000 বছর আগে জিডিপিতে সারা পৃথিবীতে বাংলাদেশ ছিল হাইয়েস্ট। 2000 বছর আগে বাংলাদেশ যদি জিডিপিতে হাইয়েস্ট থাকে, কোন সব এলাকা? অবশ্যই শুধু ওয়াডিভটেশন মহাস্থানগণ না, Dhaka might have played vital role in shaping the GDP of Bangladesh during 2000 years back. Thank you very much. অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ উপস্থাপনা অধ্যাপক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান।